মিলির হাত দুটো শক্ত করে চেপে ধরে অয়ন। জালে বন্দি বাঘের মতো মিলি ছটফট করতে লাগলো অয়নের দুই হাতের মধ্যে। প্রাণপণে নিজেকে মুক্ত করার ব্যর্থ চেষ্টা করতে লাগলো সে। কে তুমি? কেন আমাকে এখানে এনেছো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। ছেড়ে দাও আমায়, ছাড়ো ছাড়ো। ছেড়ে দেবো বলে তো তোকে এখানে আনিনি সোনা, আজ আমি তোকে। মিলি নিঃসহায় হয়ে কাঁদতে লাগলো, কিন্তু কোনো ফল হলো না। তার মুখ এখন কাপড় দিয়ে বেঁধে দিয়েছে অয়ন। মিলির মুখ থেকে একটা চাপা গোঙানি গোটা ঘরটাকে আলোড়িত করছে বটে, কিন্তু ঘরের বাইরে এতটুকু শব্দ পৌঁছবে না। অয়ন সরীসৃপের মতো মিলির গা বেয়ে একটু একটু করে উঠছে। মিলির গায়ে শেষ সুতোটুকুও সরিয়ে ফেলেছে সে। অয়নের লোভী চোখ দুটো ভালো করে দেখে নিচ্ছে মিলির শরীরের এক একটা অংশ। এরপর অয়ন মিলির বুকের খাঁজে মুখ রেখে কামড়ে ধরে এক জায়গায়। মিলির শরীর থরথরিয়ে কেঁপে ওঠে, কিন্তু ঠিক তারপরেই মিলি টের পায় ওর নিচে লোহার মতো শক্ত কিছু জোর করে প্রবেশ করতে চাইছে, কিন্তু বাধা পাচ্ছে। ঠিক সেই সময় অয়ন জোর করে মিলিকে নিজের কাছে টেনে নেয়। মিলির চোখের কোণে শেষ জলটুকু টপ টপ করে মাটিতে গড়িয়ে পড়ে। তারপরই একটা তীক্ষ্ণ চাপা গোঙানি। ব্যাস, আর কোনো শব্দ করে না মিলি। একটা দানবের মতো লোক তার ছোট্ট শরীরের উপর ঝাঁপিয়ে পড়লে যা হয় তাই হলো। গোটা মেঝে রক্তে ভেসে যাচ্ছে, তার মধ্যে কিছু সাদা তরল মিলেমিশে একাকার হয়ে গেছে। মিলিকে ছেড়ে দিয়ে তার পাশে শুয়ে হাঁপাতে থাকে অয়ন। এবার শান্তি। মাঝে মাঝে এরকম জ্বালা ধরে ওর। ওই সময় কাউকে না পেলে চলে না তার। একই শরীর দেখতে বিরক্ত লাগে, তাই একবার এক একজনকে দরকার পড়ে। এই ভালো, যতদিন যৌবন আছে ততদিনই সুখ ভোগ করো। তার লোহার মতো জায়গা এখন নরম হয়েছে। পাশ ফিরে মেয়েটাকে দেখে একবার, কিভাবে একদৃষ্টেই তার দিকে তাকিয়ে আছে। চোখের পলক ফেলার নামই নেই। তার বুকের দুই দিকে ভালো করে একবার হাত বুলিয়ে উঠে পড়ে অয়ন। এবার স্নান করে পরিষ্কার হওয়া দরকার। মিলিকে ফেলে রেখে স্নান করতে যায় সে। গায়ে জল ঢালতে ঢালতে নিজের প্রত্যেকটা অঙ্গ একবার ভালো করে দেখে নেয়। নিজের অঙ্গের উপর ভালোই গর্ব আছে তার। এই না হলে পুরুষ সিংহের মতো জোর মেয়েদেরকে কাহিল করার জন্য যথেষ্ট। একগাল হেসে ভালো করে আর একবার বিশেষ অঙ্গে হাত বুলিয়ে নেয় অয়ন। স্নান শেষ করে বেরিয়ে আসে। জানালার পর্দাটা সরিয়ে বাইরে উঁকি মারে অয়ন। এখনো দিনের আলো মিলিয়ে যায়নি পুরোপুরি। অন্ধকার হতে আরো বেশ কিছুক্ষণ সময় নেবে। একরাশ বিরক্তিতে ভুরু কুঁচকে যায়। দূর সালা, রাত হতে এত টাইম নিচ্ছে কেন কে জানে। নভেম্বরের শেষ, বেশ ঠান্ডা পড়েছে, কিন্তু এত গরম লাগছে কেন? খালি হাত দিয়ে কপালের চুঁইয়ে পড়া ঘাম মোছে অয়ন। একটু বেশি টেনশন হচ্ছে না? হাত দুটো ঝাঁকিয়ে আঙুল মোটকে সহজ হবার চেষ্টা করে। এখনো মেলা কাজ বাকি। ঘাড় ঘুরিয়ে মেঝের দিকে তাকায়। সেখানে মিলির লাশটা পড়ে আছে। লাশের শরীরটা একটা লুঙ্গি দিয়ে ঢাকা। শুধু হাঁটুর নিচ থেকে নগ্ন পা দুটো আর মাথাটা বেরিয়ে আছে লুঙ্গির আড়াল থেকে। একরাশ অবিন্যস্ত চুলের রাশিতে মুখের অনেকটাই ঢাকা পড়ে গেছে। যেটুকু দেখা যাচ্ছে ঢলঢলে কচি একটা মুখ, ঠোঁটের উপরে কালশি টেপ। নিথর কচি মুখটা দেখেও কোনো বিকার নেই অয়নের মধ্যে। হলে তো জীবন্ত অবস্থাতেই হতো, বরং লাশটা কি করে সরানো যায় সেটা ভাবতেই ব্যস্ত এখন। একটা বস্তা অবশ্য আছে, কিন্তু রিস্ক হয়ে যাবে। পাশের বাংলোতে বেশ কিছু অতিথির ভিড়,
না, বস্তাবন্দি করে নিয়ে যাওয়া অসম্ভব। যে কোনো মুহূর্তে কেউ দেখে ফেলতে পারে। দুটো বড় শপিং ব্যাগ আছে। একটা কাজ করা যেতে পারে, বডিটাকে টুকরো টুকরো করে ওই ব্যাগে চালান করে দেওয়া যায়, তাতে কেউই টের পাবে না। কয়েকদিন আগেই মিলির দেখা পায় অয়ন। বাজার করতে এসেছিল। তার ভরসা দেহ, সুডল স্তনযুগল দেখে অয়নের মনের কাম রাক্ষসটা আবার জেগে উঠেছিল নতুন করে। মিলি এই এলাকায় নতুন, এটা সে জানে, কিন্তু মিলিকে কিভাবে হাত করবে সেটাই এখন বেশি ভাববার বিষয় অয়নের। কয়েকদিন পর সেই সুযোগও এসে গেল। এ নাও 500 মাংস। ঠিক আছে দাদা, 50-এর খুচরো আছে? অয়ন বুঝেছিল এই সুযোগ, এইবার মেয়েটাকে বাগে পাওয়া যাবে, তাই কায়দা করে বলল, এক্ষুনি তো নেই, তবে আমার সামনেই বাড়ি, তুমি যদি আমার সঙ্গে গিয়ে নিয়ে আসো তাহলে হবে। ও নেই, আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। আশপাশ দেখে নিয়ে দোকান বন্ধ করে বাড়ি চলে এসেছিল। তার মনে তখন একটা অদ্ভুত উত্তেজনা কাজ করছে। শিকার যে তার সামনেই। কতগুলো রাত যে একটার পর একটা প্যান্ট বিছানার চাদর পাল্টাতে হয়েছে তার জন্য, সেটা অয়নই জানে। মিলি ঘরে ঢুকতেই দরজা বন্ধ করে দেয় সে। মিলি একটু ভয় ভয়ে চারিদিকে তাকাতে থাকে। পিছন ফিরে যখন এদিক ওদিক দেখছিল মিলি, অয়ন চুপি চুপি এসে তার হাত দুটো শক্ত করে চেপে ঠোঁটটা হালকা করে কামড়ে ধরেছিল। মিলি গায়ের জোরে তাকে অল্প দূরে সরিয়ে সপাটে একটা চড় বসিয়ে দেয় ওর গালে। ভারী রাগ হয়ে গেল ওর। ভেতরের সিংহটা নড়ে চড়ে বসল। আর তারপরেই শুরু হলো মিলির উপর অত্যাচার। টেবিলে রাখা চপারটার দিকে তাকায় অয়ন, তারপর আবার লাশের দিকে নজর ঘোরায়। কোথা থেকে শুরু করা যায়? এক কোপে মুন্ডুটা নামিয়ে দেবে, তারপর না হয় হাত পাগুলো, কিন্তু বুক, পেট, নাড়িভুড়ি আরও কী সব থাকে শরীরের মধ্যে, সেগুলো কি করা যায়? ধুর, এত চিন্তা করে কি হবে, কাজটা শুরু করা তো যাক তার আগে। মনস্থির করে লাশের উপর থেকে লুঙ্গিটা সরিয়ে কাজে লেগে পড়ে অয়ন কষাই। গলা, বুক, স্তন, পেট, নাভি, তলপেট, এক পলক তাকিয়ে থাকে অয়ন। কামবোধ হয় না, হওয়ার কথাও নয়। মৃত শরীরকে কামবোধ জাগাতে পারে? বরং কিছুটা বিরক্তই হয় শরীরের মধ্যপ্রদেশটা কি করে কাটবে সেই চিন্তা করে। আরও একটা বিরক্তির কারণ, জীবন্ত শরীরটা থেকে মৃত শরীরটা বেশি ভালো করে দেখতে হচ্ছে বলে। বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হচ্ছে এই কাটাকুটির চক্করে। কচি নিথর শরীর থেকে প্রাণবায়ু উড়ে গেলেও সৌন্দর্য তো উড়ে যায়নি একটুও। কিন্তু সেই সৌন্দর্য আস্বাদনের চোখ অয়নের নেই, কখনো ছিল না। আসলে কি আর এইভাবে কাটাছেড়া করার কথা ভাবতে পারত? ঠান্ডা মাথায় রেপের পরে কি খুনও করতে পারত? কাজ শুরু করে অয়ন। চপারের এক কোপে কবজি থেকে ডান হাতের পাঞ্জাটা আলাদা হয়ে যায়। একটা চাপা আর্তনাদ চমকে দেয় ওকে। কবজি থেকে পাঞ্জা আলাদা করে দিলে যেমনটি যন্ত্রণার আর্তনাদ বেরোনোর কথা, ঠিক তেমনই। না না, তা কি করে সম্ভব? এটা তো একটা লাশ মাত্র। নিশ্চয়ই ভুল শুনেছে। টেনশনে মানুষ অনেক কিছু ভুল দেখে শোনে। নিজেকে প্রবোধ দিয়ে শান্ত করে অয়ন, তারপর লুঙ্গি দিয়ে কপালের ঘাম মুছে। টেনশন নিলে চলবে না, সবে তো শুরু, অনেক কাজ বাকি এখনো। এক মনে কাজ করে যায়, হাত দুটো কেটে 5-6 পিস করে। তারপর উড়ু থেকে পা দুটো কেটে কেটে টুকরো করতে করতেও বেশি সময় লাগলো না। এরপর মাথা। গলায় কোপ মারতে গিয়েও থমকে গেল অয়ন। আরে, ঠোঁট দুটো ঈষৎ ফাঁক হয়ে আছে কেন? ঠিক যেন ওই আর্তনাদ করতে যেটুকু ফাঁক হবার কথা ততটুকুই। এটাও কি তাহলে মনের ভুল? মরার সময় ঠোঁট দুটো ফাঁক হয়ে গেছিল হয়তো, তখন খেয়াল করেনি। তাই কি?
ভালো করে ঠোঁট দুটো দেখতে গিয়ে অয়নের চোখ আটকে যায় নিচের ঠোঁটের কালশিটেটার উপর। জোর করে আদর করার সময় নিচের ঠোঁট দিয়েও পিষে দিয়েছিল, কামড়েও ধরেছিল অনেকক্ষণ। রক্ত বেরিয়েছিল মনে হয় একটু। নোনতা স্বাদটা এখনো যেন টের পাচ্ছে অয়ন। চোখের দিকে তাকিয়ে শুকিয়ে যাওয়া কান্নার একটা সরু রেখাও দেখতে পেল, সেটা গালের উপরে এসে মিলিয়ে গেছে। এই প্রথম অয়নের মনে মেয়েটার প্রতি একটা মায়া জন্ম নিল। অবশ্য কোনো অনুতাপ বা অনুশোচনা নয়, শুধুই মায়া। এতটুকুনি শরীর নিয়ে গায়ের জোরে পারবি না যেন কি দরকার ছিল অত ধস্তাধস্তি করার, বাধা দেওয়ার? কোনো লাভ হলো কি? সতীত্ব তো গেলই, সেই সঙ্গে ব্রেঘরে প্রাণটাও দিতে হলো। ইস, সত্যি এতটুকুনি শরীর, সেই শরীরের সঙ্গে নিজের শরীরটা মিশিয়ে দেওয়ার জন্য কি উন্মত্তই না হয়ে উঠেছিল অয়ন। হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়েছিল নরম তুলতুলে শরীরটার উপর। অবশ্য এরপরেও অনুতাপ হয় না, হাজার হোক এটা তো আর প্রথমবার নয়। কিন্তু এত সময় লাগছে কেন? রেপের পরে ঠান্ডা মাথায় খুন, লাশ গায়েব করার জন্য টুকরো টুকরো করে কাটা, কোনোটাই তো প্রথমবার করছে না। তাহলে গলায় কোপ দিতে গিয়ে হাতটা আটকে যায় কেন? কালশিটে পড়া ঠোঁট, বন্ধ চোখ, চোখের কোলে শুকিয়ে যাওয়া অশ্রু বড় বিভ্রান্ত করছে তাকে। আর এত টেনশনই বা হচ্ছে কেন? দয়া মায়া তো কোনোদিনও ছিল না তার শরীরে। তাহলে না, এবার মন দিয়ে কাজটা খালাস করতেই হবে। এই ঠোঁট দুটোই যত নষ্টের গোড়া। খোলা ঠোঁট দুটো বন্ধ করার জন্য হাত বাড়ায় অয়ন। কালশিটে পড়া নিচের ঠোঁটে চাপ পড়তে কেঁপে উঠল কি? ব্যথায় কুঁকড়ে গেলে যেমন হয়। দোষ, আবার যা তা ভাবছে। মনের ভুল বলে নিজেকে সান্ত্বনা দেওয়ার আগেই অয়ন আবিষ্কার করল প্রচণ্ড বিচলিত হয়ে পড়েছে সে। আরে, অমন করে কামড় না দিলেও বোধহয় চলতো। গলায় কোপ তো দূরের কথা, বরং নিথর শরীরটাকে আরো ভালো করে দেখতে থাকে অয়ন। এলোমেলো চুলের মাঝে নিষ্পাপ কচি একটা মুখ, বন্ধ চোখ, ঠোঁট, নাক, চিবুক। শুধু তাই নয়, হাত পা বিহীন পুরো শরীরটা তাকে আকর্ষণ করতে থাকে। যেন মৃত নয়, জীবন্ত শরীর। একটুও বিভৎস মনে হয় না, বরং মনে হয় এ যেন কোনো দক্ষ শিল্পীর হাতে গড়া ভাস্কর্য। প্রতিটা বিশেষ অঙ্গ যেন খুব যত্নে খোদাই করা হয়েছে, এবং প্রতিটা অঙ্গের একটা নিজস্ব আবেদন আছে। এমন করে আগে কখনো স্তন দেখেছে? পেট, নাভি, তলপেট বা যোনি, এই সমস্ত অঙ্গই তার যৌন ক্ষুধা নিবারণ করেছে অনেক অনেকবার, কিন্তু এমনভাবে আকর্ষণ করেনি কোনোবার। নিজেকে অসম্ভব দুর্বল লাগে অয়নের। চোখ সরিয়ে নেয় লাশটার থেকে, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। কি এক দুর্নিবার আকর্ষণে আবার ফিরে তাকিয়ে চমকে ওঠে। চোখ দুটো খোলা, যেন তাকেই ডাকছে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি। ভালো করে নিজের চোখ দুটো কচলে নিয়ে আবার তাকায়। না, চোখ দুটো তো বন্ধ, কিন্তু ঠোঁট দুটো এখনো যেন তাকে ডাকছে। না, কোনো কামবোধ নয়, শুধু পরম মমতায় নিজের ঠোঁট দুটো কালশিটে পড়া ঠোঁটে ছোঁয়ায় অয়ন। দুপুরবেলা একটু তাড়াতাড়ি কাজ থেকে বাড়ি ফিরল অয়ন গোসাই। এই ঘটনার পর মাঝে বেশ কয়েক বছর কেটে গেছে। তার বয়স বেড়েছে, দাড়িতে পাক ধরেছে। এখন আর আগের মতো যৌবনের উদ্দীপনা নেই ওর। সব কিছুই কেমন যেন ঝাপসা লাগে। দু চোখের তলায় গভীর কালো দাগ, রাত জাগার ছাপ স্পষ্ট। দিনের বেলা হলেও অয়নের ঘর বেশ অন্ধকার। সেই আবছা অন্ধকারেও দেখতে পায় কিছু দূরে দাঁড়িয়ে রয়েছে একটা ছায়ামূর্তি, তারই দিকে একদৃষ্টে তাকিয়ে। সেদিন সবাইকে মিথ্যে কেন বললে? তুমি তো আমাকে দেখেছিলে, তুমি তো আমাকে। অয়নের দিকে তাকিয়ে হেসে ওঠে সেই ছায়ামূর্তি। অয়নের কান ঝালাপালা হয়ে যায়।
এই হাসি তার বহু বছরের চেনা। প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত তাকে দগ্ধে দগ্ধে শেষ করে দিয়েছে। অয়ন বহুবার চেষ্টা করেছে আত্মহত্যার, কিন্তু পারেনি। মিলির আত্মাই তাকে করতে দেয়নি। তুমি আমাকে এবার ছেড়ে দাও, আমি আর পারছি না। তা তো হয় না, আমি তোমাকে ছাড়লে আমার খিদে মিটবে কি করে? না না, আজ নয়, অন্য একদিন। মিলি কোনো কথা শোনে না। কাটা আঙুলগুলো চালিয়ে দেয় অয়নের শরীর জুড়ে। অয়ন পাগলের মতো চিৎকার করতে থাকে, কিন্তু সে আর্তচিৎকার যে কেউ শুনতে পাবে না সেটা অয়নও জানে। মিলির কাটা ছেঁড়া দেহ এখন তার শরীরটাকে নিয়ে খেলছে। এই এতগুলো বছরে শুধু তার বয়স বাড়েনি, বেড়েছে মিলির আত্মার বয়সও। সে এখন সদ্য যৌবনা। তার কাম ক্ষুধা নিবৃত্তির একমাত্র রসদ অয়ন। খট খট শব্দে বিছানাটা কেঁপে ওঠে, রক্তে ভিজে যায় চাদর। এক বিশেষ মুহূর্তে অয়নের শরীর নিস্তেজ হওয়ার আগে অয়ন চিৎকার করে ওঠে, না, আমার ভুল হয়ে গেছে, না, আমার ছাড়ো, ছাড়ো, আর পাচ্ছি না।